কিছু দেখতে পাচ্ছি না। শেয়ার করলে তো দেখতে পারবেন, আগে শেয়ার করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। এগুলো একটু ওপেন করে নেই। আচ্ছা, লাস্ট এই যে পরীক্ষাটা যে রিসেন্টলি হলো, গত মাসে শেষ হয়েছে পরীক্ষাটা। তো মোটামুটি আপনারা সবাই জানেন যে এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বেসিক অ্যাকাউন্টিং এ বলেছিল যে এটাতে অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু এবার দেখা গেছে যে বেসিক অ্যাকাউন্টিং এও কিন্তু নতুন কোশ্চেন প্যাটার্নটা অ্যাপ্লিকেবল হয়েছে। যেমন দেখেন, আমি এই যে রিসেন্টলি যে যে পরীক্ষাটা হয়েছে সেটার কোশ্চেনটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে দেখতে পাবেন যে, দেখতে পাচ্ছেন তো না কোশ্চেনটা? কোশ্চেনটা কি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং এর? জি জি ভাইয়া দেখা ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, দেখেন এখানেও আপনার 5টা পার্টে কিন্তু এই অ্যাকাউন্টিং এর কোশ্চেনটাকে ভাগ করেছে। পার্ট এ তে ব্রড কোশ্চেন লিখেছে তারা, এখানে দিতে হবে 1 2 3 4। ঠিক আছে, এই 4টা থেকে আপনাকে অ্যান্সার এনি টু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের সাথে একটা করে অঙ্ক, কোশ্চেনের সাথে একটা করে অঙ্ক, প্রতিটা হচ্ছে 10 করে এক একটা প্রশ্নতে। 2 নম্বর, এটা ছিল 5, আর পরেরটা ছিল 15। এই যে এই যে অঙ্কটা হচ্ছে 15 আর থিওরিটা ছিল 5। সেম টাইপ অফ কোশ্চেন এবারও হবে, এখানেও তাই, একটা থিওরি আর একটা অঙ্ক। ঠিক আছে, এখানে যে অঙ্ক প্রথমে দেখতে পাচ্ছি আমরা, এই অঙ্কর নাম হচ্ছে জার্নাল এন্ট্রি। 2 নাম্বার যে অঙ্কটা দিয়েছে এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের অঙ্ক। 3 নাম্বার অঙ্কটা দিয়েছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক। আর 4 নাম্বারে দিয়েছিল আপনার ব্যাংক রিকনসিলিয়েশন বা ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক। তো মোটামুটি আপনার একটা ফ্লেক্সিবিলিটি পাবেন। আপনি যদি ধরেন ব্যাংক সমন্বয় বিবরণী বা এই যে ব্যাংক রিকনসিলিয়েশনে যে দুর্বল থাকেন, তাহলে আপনি ধরেন ওটা না করে অন্যগুলো, আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিতে পারেন, ডেপ্রিসিয়েশন দিতে পারেন, ক্যাশ ফ্লো, তারপর হচ্ছে জার্নাল এন্ট্রি দিতে পারেন, যেটা সবচেয়ে সহজ। So, মোটামুটি এখানে আপনি কিন্তু 40-এ কিন্তু 35 কিন্তু উঠানো যায় যদি আপনি ভালো মতো একটু অঙ্কগুলো যদি পারেন, তাহলে দেখবেন মানে 35 30 মিনিমাম উঠাইতে পারবেন। তো যদি 35 30 উঠাইতে পারেন, তাহলে কিন্তু আবার 5টা প্রায় একেবারে 45-এর কাছাকাছি চলে আসবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে আপনার ওই 45টা অ্যাচিভ করা। ঠিক আছে, সো এখানে একটা থিওরি আর একটা অঙ্ক। থিওরিতে এখানে 40-এর মধ্যে থিওরিতে হচ্ছে 10, আর অঙ্কে থাকবে 30। থিওরিও কিন্তু একটা লার্জ একটা পোর্শন কিন্তু আপনার প্রশ্নতে কিন্তু আপনি দেখতে পাবেন। পার্ট বি তে এখানে এখানে শুধু থিওরি, শুধু ম্যাথ, এখানে কোনো থিওরি থাকবে না, এখানে পুরোটাই ম্যাথ। এটা 2টা থেকে আপনাকে একটা দিতে হবে, একটা 10 নম্বর। আর পার্ট সি, এখানে এই যে অন্য অন্য সাবজেক্টের মধ্যে যেখানে কেস স্টাডিজ থাকে, এখানে কিন্তু এই কেস স্টাডিজটা নাই। পার্ট সি তে এখানেও একটা অঙ্ক, এখানে মোটামুটি একটা বড় অঙ্ক থাকবে। কোনো ইয়ে থাকবে না আপনার, কোনো অপশনাল অপশন কিন্তু এখানে দেওয়া হবে না, একটা থাকবে, একটাই দিতে হবে।
ঠিক আছে, রেশিও অ্যানালাইসিস ছিল। তার মানে এই এই পোর্শনটার জন্যই আমাদের কনসার্ন যে এইটা যদি আপনার কোশ্চেনের মধ্যে, মানে আপনি যেগুলো অঙ্ক শিখছেন ওটার মধ্যে যদি না আসে, ঠিক আছে। আশা করি এখানে রেশিও অ্যানালাইসিস প্রতি বছর দিবে, এটাই আমরা আশা করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা আহ, একটা ম্যাথ। এজ এ ব্যাংকার হিসেবে বলেন আপনি যেই সেগমেন্টেই কাজ করেন না কেন, রেশিও অ্যানালাইসিসটা মানে খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর সবচেয়ে বড় যে অঙ্কটা থাকে এটা হচ্ছে ব্যালেন্স শিটের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অঙ্ক থাকে। এটা একটার মধ্যে একটাই দিতে হবে, এটার মধ্যেও কোনো অপশন থাকবে না। তার মানে তে পার্ট সি তে এখানে 7 এবং 8 দুইটা আছে, দুইটাই আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। ও সরি, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আছে, ঠিক আছে, এটা প্রতিটাতে ভালো হয়েছে তো। অল্টারনেটিভ আছে তো। হ্যাঁ, অল্টারনেটিভ আছে, বাট ই নাম্বারটাতে ডি হুম। ডি ই নাম্বারটাতে কোনো অল্টারনেটিভ দেওয়া নাই। অঙ্কতে আপনি অল্টারনেটিভ পাবেন, হ্যাঁ, অঙ্কতে সব অল্টারনেটিভ পাবেন সাবজেক্টের আপনি। মতো, অন্যান্য সাবজেক্টের হ্যাঁ, অন্য সাবজেক্টের মতো। মতো, অন্য হুম, সাবজেক্টের মতোই হয়েছে এখানে। জি ইতেও আপনার এখানে, সি তেও একটা অল্টারনেটিভ আছে এখানে। জি জি। ওকে, সো মোটামুটি ভালো ফ্লেক্সিবিলিটি আছে আপনার এখানে, এতে তো আমাদের সুবিধা হয়েছে নাকি? অনেক সুবিধা পারলে হয়েছে। পারলে সুবিধা, না পারলে অসুবিধা। না, আগে আন্ডারস্ট্যান্ডিং। যেমন একটা অঙ্ক দিতেই হতো বাধ্যতামূলক, ওটা না দিলে ফেল, ওইরকম হ্যাঁ, এখন সিস্টেমটা এখন তো করবে। অনেক সুবিধা, এখন সুবিধা হয়েছে। আগে যে অঙ্কটা থাকতো কোনো থাকতো না, অপশন থাকতো না, ঠিক আছে, ব্যালেন্স শিটের অঙ্কটা দিত। এখন আপনাকে ব্যালেন্স শিটের সাথে ব্যালেন্স শিটের সাথে আপনার এই যে নেক্সট এক্সামে এই দুইটার মধ্যে একটা কোশ্চেন আসবে, ওয়ার্কশিটের একটা অঙ্ক মাস্ট আসবে এখানে, ওয়ার্কশিট 20 নম্বরের, ঠিক আছে, ওয়ার্কশিটের একটা অঙ্ক থাকবে এখানে। আর সচরাচর ডিতে পার্থক্য থাকবে, পার্থক্য আপনাকে খুবই ফ্লেক্সিবিলিটি আছে এখানে, আপনাকে 10টার মধ্যে 5টা দিতে হবে, এবং প্রতিটা অ্যান্সারের মান হচ্ছে 2। তার মানে খুব বড় করা যাবে না, আপনি 2টা 3টা করে আপনি পার্থক্য দিয়ে দিবেন। শর্ট কোশ্চেন এখানে কোনো অপশন থাকবে না, 10টার মধ্যে 10টাই দিতে হবে। তো মোটামুটি এই ছিল। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে নেই, যে অঙ্ক কিন্তু ইংলিশে ম্যান্ডেটরি। থিওরি আপনি বাংলায় লিখতে পারবেন, কিন্তু অঙ্ক কিন্তু আপনি বাংলায় করতে পারবেন না। অঙ্ক আপনাকে ইংলিশেই অ্যান্সার করতে হবে, যে ইংরেজি অংশ দেখুন, বুঝছেন বিষয়টা, ক্লিয়ার হওয়া উচিত। সাউন্ড প্রবলেম হচ্ছে আমার কোনো? হুম। মনে হয় একটু সাউন্ড প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে আপনার, মাঝে মাঝে কি কেটে যায় নাকি? অর্থাৎ একটু ভেঙে ভেঙে আসে এরকম আর কি। ভেঙে ভেঙে আসে না? আচ্ছা, আমি একটু নেটটা একটু ইয়ে করি, একটু রিসেট করে নিই, দাঁড়ান একটু। হুম, এটা তুলসী দিয়া তুলসী, উঠো না, এটা তুলসী গাছটা, এরপরে আবার হ্যান দিয়ে ইয়ে করছি, পাইপ পরিষ্কার করছি, তারপর আবার কিতা করছি,
আরে মায়ের সমস্যা হইব, এটা ব্রেনের সমস্যা হইব। আচ্ছা, যাই হোক, আমার এই যে নেটের লাইনটা একটু ঢিলে হয়ে গেছে, তো এই কারণে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো না ক্লিয়ারলি এখন? এখন কি শুনতে পাচ্ছেন? জি এখন ভাইয়া শুনতে শোনা যায়। পাচ্ছি। একদম ফুল ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, আমরা এই যে বলছিলাম যে অ্যাকাউন্টিংটা কি, কি 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 কেন করা হয়, কি জিনিস, হ্যাঁ? আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড বেসিক অ্যাকাউন্টিং। এখানে আপনারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ব্যাংক শেয়ার। প্রতি বছর আপনারা দেখেন যে ব্যাংকগুলো কি বলে যে আমাদের এত টাকা প্রফিট হয়েছে, এত টাকা আমাদের ইকুইটি বাড়ছে, হুম, তারপরে আমরা ডিভিডেন্ড এত ডিক্লারেশন করেছি। ওকে, সো প্রতিটা ব্যাংক দেখবেন আপনি, মানে এইভাবে প্রতি বছর কিন্তু ই করতেছে তারা। আচ্ছা, এই যে ব্যাংকগুলো বা ধরেন অন্যান্য প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানে পৃথিবী বছর যে কাজ হয়, সারা বছর একটা ব্যাংক বা একটা প্রতিষ্ঠান দেখবেন আপনি, একটা প্রতিষ্ঠানই ধরেন আপনি, সারা বছর তারা লেনদেন করে। প্রতিষ্ঠান তো বিভিন্ন ধরনের আছে, তাই না? অনেক ধরনেরই প্রতিষ্ঠান আছে। কিছু প্রতিষ্ঠান আছে আপনার পণ্য কিনে পণ্য বিক্রি করে, ট্রেডিং রিলেটেড কোম্পানি যেগুলো। আর সার্ভিস রিলেটেড ব্যবসার মধ্যে আছে ব্যাংক। তো এই যে ব্যাংকের কাজ কি, মানে টাকা ইনভেস্ট করা আর হচ্ছে টাকা নেয়া, সার্ভিস রিলেটেড ব্যবসা। যত প্রতিষ্ঠান আছে মানে ধরেন যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি, তাদেরকে কি করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানি কারা? যারা হচ্ছে জনগণের কাছ থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যবসা করে, ঠিক আছে? জনগণের উদ্দেশ্যে শেয়ার ছাড়ে, সেই শেয়ার জনগণ কিনে তারপরে হচ্ছে কোম্পানিকে ফান্ডিং করে, কোম্পানি সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে। কারণ প্রত্যেকটা পাবলিক কোম্পানি একটা রেগুলেশন আছে, যারা লিস্টেড কোম্পানি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, তাদের কিন্তু ম্যান্ডেটরি, তাদেরকে কি করতে হবে যে এই যে প্রতি কোয়ার্টারলি তারা কত টাকা লাভ করতেছে, ক্ষতি করতেছে, এগুলো কিন্তু তাদের ডিসক্লোজ করতে হবে। সো প্রতিটা প্রতিষ্ঠান ইনক্লুডিং ব্যাংক দেখবেন প্রতি বছর দিচ্ছে আমার এত টাকা প্রফিট হয়েছে, এত টাকা আমার, ধরেন কোনো কোম্পানি লস করে, লস আসবে। সো অ্যাকাউন্টে মানে আমরা জানতেছি কি, আমরা জানতেছি যে ব্যাংক এত টাকা লাভ করছে, এত টাকা লস করছে, হ্যাঁ, সবাই জানতেছি আমরা। কোম্পানির প্রফিট কি, কোম্পানির এই লাইবিলিটি কত, কোম্পানির অ্যাসেট কত, এগুলো আমরা জানতেছি। কিন্তু এই যে আমরা শুধু রেজাল্ট গুলো জানতেছি, তাই না? তো এই রেজাল্ট গুলো আসলে তো তথ্য আকারে আসছে, ইনফরমেশন, মানে একেবারে রেডিলি ইউজেবল তথ্য হিসাবে আমি জানতে পারছি অ্যাসেট এত, লাইবিলিটি এত, প্রফিট এত, হ্যাঁ, এইভাবে জানতেছি। কিন্তু ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান এই তথ্যটা কিন্তু এই যে আমাদেরকে যে প্রেজেন্ট করতেছে, এটা সে একদিনে তৈরি করে নাই। এটা সে সারা বছর যখন লেনদেন হয়েছে তখন সে এটা হিসাবের খাতায় উঠেছে, যখন প্রফিট, যখন আয় হয়েছে হিসাবের খাতায় লিখছে, যখন ব্যয় হয়েছে হিসাবের খাতায় লিখছে। এইভাবে বিভিন্ন মানে সারা বছর লিখছে। আর নির্দিষ্ট টাইম ফ্রেম পরে, নির্দিষ্ট টাইম ফ্রেম ব্যাংকের জন্য বা ধরেন আপনি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট টাইম ফ্রেম বছরে কয়বার করা হয়েছে, বিভিন্ন কোয়ার্টারলি করা হয়েছে, যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। এই বিভিন্ন কোয়ার্টারে কোম্পানিগুলো কত টাকা আয় করতেছে, ব্যয় করতেছে, এই জিনিসগুলো তাদেরকে ডিসক্লোজ করতে হচ্ছে, ঠিক আছে? এবং তারা এগুলো কিভাবে করতেছে, এই অ্যাকাউন্টিং এর মাধ্যমে তারা করতেছে।
ঠিক আছে, ব্যাংকে তো অনেক ধরনের ঘটনা ঘটে, তাই না? এর মধ্যে কিছু আছে ফাইন্যান্সিয়াল ঘটনা, কিছু আছে নন ফাইন্যান্সিয়াল ঘটনা। ঠিক আছে, দেখেন আমাদের এই যে রেডিলি একবারে ব্যাংক সারা বছর এত কষ্ট করে আমাদের হাতে তুলে দিছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমি এটা দেখে বুঝতে পারতেছি, হ্যাঁ, যে এখানে ব্যাংকের আয় ব্যয়ের হিসাবটা আমি পাবো। আমি একবারে শেষে যাই, শেষে গিয়ে যদি আমি ব্যাংকের আয় ব্যয়ের হিসাবে দেখি, তাহলে এই যে আমি দেখবো কি প্রফিট আফটার ট্যাক্স, হ্যাঁ, কোথায় আছে? এই যে প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স। এই ব্যাংক এসে কত টাকা আফটার ট্যাক্স প্রফিট করলো? 247 কোটি টাকা। ঠিক আছে, ট্যাক্সের পরে ব্যাংক এসে কত টাকা প্রফিট করছে? 247 কোটি টাকা। তো আমরা অপারেটিং প্রফিট দেখে অনেক সময়, মানে 2023 সালের এটা, হ্যাঁ, আমরা অপারেটিং প্রফিট দেখে ব্যাংকগুলো বলে যে আমার 2000 কোটি টাকা প্রফিট হয়েছে। কিন্তু এই প্রভিশন এবং অন্যান্য জিনিস ট্যাক্স ট্যাক্স কাটার পরে দেখা যায় কিছুই থাকে না। এই যে যেমন অপারেটিং ব্যাংক 31শে ডিসেম্বর হুট করে জানায় দেয় যে আমাদের প্রফিট হয়েছে 974 কোটি টাকা। আমরা সবাই খুশি, 974 কোটি টাকা প্রফিট। কিন্তু ভাই ওটা তো অপারেটিং প্রফিট, এখান থেকে ট্যাক্সও কাটা হয় নাই, এখান থেকে প্রভিশনও কাটা হয় নাই। এইগুলো ট্যাক্স কত আসছে? 247 কোটি টাকা। বাকি 700 কোটি টাকা নাই হয়ে গেছে কিন্তু। ওকে, আমরা এখানে প্রফিট এবং লস দেখতে পারি, এবং আমরা দেখতে পারি গত বছর করছিল 300 কোটি টাকা, এবছরে করছে 250 কোটি টাকা, তার মানে কমছে। ঠিক আছে, আমার মনে হয় মাল্টিপল প্লাগটা একটু সমস্যা হয়েছে, না নেটটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনার কি মানে সাউন্ডে কি রু- সমস্যা করতেছে রুমন এটা? ভাই, মাঝে শুনতেছি মধ্যে মাঝে মাঝে একটু আটকায় যাচ্ছে, শুনতেছি আমরা। আচ্ছা, আমার এই যে মাল্টিপ্লাগটা হয়েছে, ডিলে হয়েছে, এটা চেঞ্জ করে ফেলবো আজকে। মানে এটা বারবার ওই যে এই ইয়েটা নেটের লাইনটা, ওই যে যে প্লাগটা লাগানো ওইটা ছেড়ে দিচ্ছে বারবার। আচ্ছা ক্যারি করেন ভাই আজকে। ওকে, যাই হোক, দেন আমরা তারপরে দেখি কি একটা ব্যালেন্স শিট থাকে, একটা ব্যালেন্স শিট থাকে, ব্যালেন্স শিট, তার মানে ব্যালেন্স শিট থাকে, এই ব্যালেন্স শিটে থাকে কোম্পানির অ্যাসেট কত, লাইবিলিটি কত, আর ইকুইটি কত। অ্যাসেট মানে হচ্ছে কোম্পানির, মানে যে ক্লেই, মানে টোটাল যেই অ্যাসেট একটা ব্যাংকের, ওই অ্যাসেটটা দেখায়। লাইবিলিটি দেখায় এই অ্যাসেটের মধ্যে বাইরের লোকের অংশ কতটুকু, আর ইকুইটি দেখায় এই অ্যাসেটের মধ্যে মালিকানা সত্ত্ব কতটুকু, মানে মালিকের অংশ কতটুকু। সো আমি ব্যালেন্স শিট দেখে কিন্তু বলতে পারি যে এখানে মালিকের অংশ কতটুকু, ডিপোজিট হোল্ডাররা কত পাবে, হ্যাঁ। ঠিক আছে, এই যে আপনি যেটা পাচ্ছেন যে এই ডিপোজিট, হ্যাঁ, টোটাল ডিপোজিট যেটা পাচ্ছেন বা টোটাল লোনস এন্ড অ্যাডভান্স পাচ্ছেন, এগুলো তো এখানে যে ইয়েটা আসছে, এই ভ্যালুটা আসছে, এটা তো ধরেন নির্দিষ্ট একটা টাইম ফ্রেম এর পরে আসছে, তাই না? এটা তো প্রতিনিয়ত চেঞ্জ হয়। সো এরকম 4-5-4টা অ্যাকাউন্ট তৈরি করে থাকে ব্যাংকগুলো, হ্যাঁ, সব প্রতিষ্ঠানে তৈরি করে। এর মাধ্যমে আপনি আয় ব্যয় এগুলো আপনি জানতে পারবেন একটা প্রতিষ্ঠানের। ওকে, তো এই যে যাবতীয় যেই ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন, এটা তো রেডিলি পাচ্ছেন আপনি, বাট এইগুলো তৈরি করার ক্ষেত্রে আপনি দেখবেন যে ব্যাংকগুলো কিন্তু সারা বছর এগুলো কিন্তু তৈরি করে, তারপরে বছর শেষে গিয়ে এটা ফাইনালি দেয়। এবং এটা আমরা সবাই ইউজ করি, তাই না? কোম্পানি ম্যানেজমেন্ট ইউজ করতেছে, সে দেখতেছে আমার কি অবস্থা, বোর্ড ইউজ করতেছে, ডিপোজিটর হোল্ডাররা ইউজ করতেছে, আমি একজন এমপ্লয়ি সেও দেখতেছি। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো। ঠিক আছে, সো এগুলো আমরা এক একজনে ইউজ করতেছি আমাদের নিজেদের যেটা দরকার, আমাদের নিজেদের স্বার্থে আমরা ইউজ করতেছি। ওকে, সো অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে কি, যে এই যে ইনফরমেশন বা তথ্য, এগুলো আপনাদেরকে
আপনাদেরকে জানানো। মানে একটা প্রতিষ্ঠান, এই শীটটা কি দেখতে পাচ্ছেন? আসে নাই না? জি ভাই, না হ্যাঁ, সেটা এখনো আসেনি। দেখা যাচ্ছে না। শীট আসেনি। আচ্ছা, এই যে এখন আসবে, দেখতে পাচ্ছেন তো না? জি জি শীট। জি, আচ্ছা, দেখেন। So, এই যে একটা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি, যে সারা বছর যেই তথ্যগুলো ঘটে, মানে আর্থিক লেনদেনগুলো ঘটে, এই লেনদেনগুলোকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা এবং একটা নির্দিষ্ট সময় পরে এটার রেজাল্টটা বের করাকে বলা হয় কি, এটাকে সিম্পলি বলে অ্যাকাউন্টিং। ঠিক আছে, যেটা আমি বললাম। সো অ্যাকাউন্টিং হচ্ছে কি একটা ইনফরমেশন সিস্টেম, একটা একটা কি তথ্য প্রদানের একটা সিস্টেম, যেটার কাজই হচ্ছে কি প্রসেস, যেটা হচ্ছে একটা প্রসেস, এটা রেকর্ডিং করে, ক্লাসিফাই করে, সামারাইজিং করে এবং রিপোর্টিং করে হিসাবের খাতায়। এটার মানে কি, মানে হচ্ছে রেকর্ডিং, মানে অ্যাকাউন্টিং হচ্ছে ইনফরমেশন সিস্টেম, যেটা প্রথম কাজ হচ্ছে রেকর্ডিং। একটা প্রতিষ্ঠানে যত লেনদেন হয়, লেনদেন মানে আর্থিক ঘটনা ঘটে, সেগুলো প্রথমে হিসাবের খাতায় লিখতে হয়, প্রথমে লিপিবদ্ধ করা, তারপরে এটাকে ক্লাসিফাই করা, মানে যেই লেনদেনটা ঘটছে এটা কি আয়বাচক লেনদেন নাকি ব্যয়বাচক লেনদেন, নাকি সম্পদবাচক লেনদেন নাকি দায়বাচক লেনদেন, এইভাবে রেকর্ডিং করার পরে ক্লাসিফাই করে। তারপরে এগুলোকে সামারাইজিং করে, মানে হিসাবের খাতায় তো অনেক বড় আকারে লেখা থাকে, সেগুলোকে শর্টকাট ওয়েতে আবার এগুলোকে লিখে, লেখার পরে এটাকে রিপোর্টিং করে। রিপোর্টিং করে মানে হচ্ছে ওই যে আমি বললাম যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে, ব্যালেন্স শিট তৈরি করে, এইভাবে তৈরি করে তারপরে ইউজেবল তথ্য আমাদেরকে বা ইউজারদেরকে প্রদান করে। এই পুরো প্রসেসটাই হচ্ছে অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, যেটার কাজ হচ্ছে লেনদেন বা আর্থিক চিত্র, আর্থিক ঘটনাগুলো হিসাবের খাতায় লিপিবদ্ধ করা। ঠিক আছে, হিসাবের খাতায় লিপিবদ্ধ করা এবং সেগুলোকে ক্লাসিফাই করা, তারপর সেগুলোকে সংক্ষিপ্ত করা, তারপরে সেগুলোকে হিসাবের মানে রিপোর্টিং করা, মানে ওই যে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছি, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করাকে বলা অ্যাকাউন্টিং। এবং কেন এটা তৈরি করে, কারণ হচ্ছে আমরা নির্দিষ্ট সময় পরে কোম্পানির যেই আর্থিক কার্যাবলী ঘটে, এই আর্থিক কার্যাবলী থেকে তার রেজাল্টটা কি, আসলে তার আর্থিক কার্যাবলীর ফলে কোম্পানির লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এইগুলো বের করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, ফাইন্যান্সিয়াল হেলথ জানার জন্য। সো এটা কারা কারা ইউজ করে অ্যাকাউন্টিং এর এই তথ্যটা? ভেরিয়াস স্টেক হোল্ডার, বিভিন্ন স্টেক হোল্ডার ইউজ করে। স্টেক হোল্ডার কারা? যারা কোম্পানির সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যারা জড়িত, তারাই হচ্ছে স্টেক হোল্ডার। এর মধ্যে আছে ইনভেস্টর, ক্রেডিটর, ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারা ইনফর্ম ডিসিশন নিতে চায়। ইনফর্ম ডিসিশন মানে কি, যে আমি কোম্পানিতে ডিপোজিট রাখবো, কোম্পানির মানে ফাইন্যান্সিয়াল পজিশন জেনে বুঝে। ঠিক আছে, সো অ্যাকাউন্টিং সম্পর্কে মোটামুটি ধারণা ক্লিয়ার হচ্ছে আপনাদের। এটা হচ্ছে একটা সিস্টেম বা একটা ইনফরমেশন সিস্টেম, যার কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো রেকর্ডিং করা, ক্লাসিফাই করা, সামারি করা এবং রিপোর্টিং করা। ওই যে রিপোর্টিং করা হচ্ছে কি বিভিন্ন ফাইন্যান্সিয়াল তৈরি করে, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, মানে আয় ব্যয় বের করে এটা সবাইকে, সবার কাছে প্রেজেন্ট করতেছে। অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কি অলরেডি আমরা এখানে ডিসকাশন করেছি। অ্যাকাউন্টের উদ্দেশ্য, পারপাস, অবজেক্টিভ। প্রথমত রেকর্ডিং, হিসাবের খাতায় রেকর্ডিং করা। কি রেকর্ডিং করা? ফাইনান্সিয়াল ট্রানজেকশন, মানে লেনদেন লিপিবদ্ধ করা, লেনদেন, ট্রানজেকশন, ট্রানজেকশন। ঠিক আছে, ট্রানজেকশন আর আরেকটা হচ্ছে ইভেন্ট। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ঘটনা এবং লেনদেন দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কি, যে কোনো ঘটনাই হচ্ছে, যে কোনো মানে
পরিস্থিতি হচ্ছে এক একটা ঘটনা, কিন্তু সব ঘটনা কিন্তু আর্থিক ঘটনা না। ঠিক আছে, যেগুলো আর্থিক ঘটনা সেগুলোকে বলা হবে ট্রানজেকশন বা লেনদেন। যেমন ধরেন কোম্পানি কি করলো, যে 10 লাখ টাকার মাল পারচেস করলো, এটা হচ্ছে একটা আর্থিক ঘটনা। ঠিক আছে, কিন্তু কোম্পানি তার কোম্পানির একজন এমপ্লয়ি তার জন্মদিন পালন করলো, কোম্পানিতে এটা ঘটছে, এর ফলে কিন্তু কোম্পানির আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, আর্থিক অবস্থা মানে হচ্ছে তার থেকে টাকা যায়ও নাই, টাকা আসেও নাই, তার আয় ব্যয় সম্পদে কোনো এফেক্ট পড়ে নাই। সো অ্যাকাউন্টের প্রথম কাজ হচ্ছে কি, যে একটা প্রতিষ্ঠানে যে যেই যে আর্থিক ঘটনাগুলো ঘটতেছে সেগুলোকে প্রথমে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা। আর্থিক কার্যাবলী যেগুলোর সাথে টাকা পয়সা জড়িত, মানে টাকা পয়সা জড়িত মানে ব্যাংকের টাকা পয়সা বা ওই প্রতিষ্ঠান টাকা পয়সা জড়িত, আপনার ইন্ডিভিজুয়াল টাকা পয়সা জড়িত হলে হবে না, মানে ব্যাংকের নিজের বা প্রতিষ্ঠান নিজের টাকা পয়সা জড়িত থাকতে হবে। এটাকে বলা হয় লেনদেন। যেগুলো ধরেন কিছু লেনদেনের যদি আমি ঘটনা বলি, যে ব্যাংক একজন গ্রাহককে 10 লাখ টাকা লোন দিল, এটা একটা লেনদেন। কারণ ব্যাংকের কাছ থেকে ব্যাংকের কি হয়েছে, এর ফলে ব্যাংক যদি লোন দেয় তাহলে এটা ব্যাংকের একটা কি অ্যাসেট, ব্যাংকের একটা সম্পদ বাড়লো। আর লোন দেওয়ার ফলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেল। ঠিক আছে, সো এই যে ব্যাংকের কি আর্থিক অবস্থার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। তো এই জাতীয় আর্থিক অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে বলবো ট্রানজেকশন বা লেনদেন। আর অনেক ঘটনা আছে যেগুলোর মাধ্যমে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে ঘটনা, ওগুলো হিসাবের খাতায় আসবে না। সাউন্ড কি ডিস্টার্ব হচ্ছে? হুম। এখন ঠিক আছে, এখন তো ঠিক আছে। না, মনে হয় যার ডিস্টার্ব হচ্ছে তার ওনার এন্ডের সমস্যা থাকতে পারে। সো লেনদেন আচ্ছা, বুঝতে পারতেছেন আপনারা নাকি? বুঝতে না পারলে তো সমস্যা, বোঝা যাচ্ছে তো বুঝতে কথা? পারতেছি পাচ্ছি বোঝা পাচ্ছি যাচ্ছে, এখন সমস্যা বোঝা হচ্ছে আমি না যাচ্ছে। তো। কিন্তু একবারে সরল থেকে শুরু করছি, বুঝছেন? মানে অ্যাকাউন্টিং এর একবারে সরল থেকে শুরু করছি। ভাইয়া মানে সরাসরি আমি শুরু করে নাম। অনেকে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি, হ্যাঁ, অ্যাকাউন্টিং এ বাট একটু আপনি হ্যাঁ, আপনি বুঝতে পারলে আপনি আগে যাবেন, জি না বুঝতে পারলে কোশ্চেন করবেন। ঠিক আছে। জি জি ক্লাসিফাইং, ওই যে আমি বললাম যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে, তার থেকে আপনি হিসাবের খাতায় কোনগুলো আনতেছেন, যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে প্রতিষ্ঠানের, সেগুলো আপনি লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ করছেন সবগুলো একসাথে, একবারে একই বাকেটে সব পণ্যগুলো রেখে দিয়েছেন। হ্যাঁ, ধরেন এখন এগুলো তো সব একই ন্যাচারাল ট্রানজেকশন না, কিছু ট্রানজেকশন আছে আপনার রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে যে আয়। ধরেন পণ্য বিক্রি করা হলো, তারপরে পণ্য পারচেস করা হলো, ফার্নিচার পারচেস করা হলো, ক্যাশ টাকা রিসিভ করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ধরেন বাকিতে মাল বিক্রয়। তো এই যে এক একটা কিন্তু এক এক ধরনের ট্রানজাকশন। দেখেন এটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ কেন এটা? কারণ আমি যদি পণ্য সেল করি তাহলে আমার টাকা আসবে, সেটা হচ্ছে আমার রেভিনিউ। মানে আমার কাছে যদি কিছু আসে, সেটা হচ্ছে মানে কোনো ঘটনার মাধ্যমে যদি আমার কাছে টাকা আসে, সেটা হচ্ছে আমার আয়। তো এটা হচ্ছে আমার আয় বাচক। তো এটাকে আমি নিয়ে যাব কোথায়? রেভিনিউ অ্যাকাউন্টে নিয়ে যাব। তারপর হচ্ছে পারচেস, আমি যদি কিছু কিনি সেটা হচ্ছে খরচ, তো খরচটাকে আমি খরচের অ্যাকাউন্টে নিয়ে যাব। ফার্নিচার, এটা এটা কিনলাম, একটা সম্পদ বাড়ে, এটাকে আমি নিয়ে যাব সম্পদ বা অ্যাসেটের হিসাবে নিয়ে যাব। তো এইভাবে প্রতিটা এই যে আমি যে রেকর্ড করছি তো সব মিলিয়ে রেকর্ড করছি, তাই না? একসাথে অনেক কিছু রেকর্ড করছি। তারপরে রেকর্ড করার পরে এগুলোকে ক্লাসিফাই করা নেচার অনুযায়ী।
ট্রানজ্যাকশনের নেচার অনুযায়ী যখন আমি এটাকে ভাগ ভাগ করব বা ক্লাসিফাই করব, তখন এটাকে বলা হবে সেকেন্ড যেই আহ, ধাপ অ্যাকাউন্টিং এর, সেটা হচ্ছে লেনদেনগুলোকে ক্লাসিফাই করা। কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা দায়, কোনটা ব্যয়, এইভাবে বিভিন্ন ভাবে আমরা এগুলোকে ক্লাসিফাই করব। সেই যে ক্লাসিফাই যে করব, মানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কয় ধরনের ক্লাসিফাই হয়, আমরা একটু দেখি। একটা ইসে যাই, একটু দূরে যেতে হবে আমাদের। মানে লেনদেনগুলোকে আমরা যে ক্লাসিফাই করি, তাহলে লেনদেনগুলোকে এই যে 5টা ভাগে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, 5টা ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্ট, ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট। মানে ক্লাসিফাই করতে গেলে আমাকে বিভিন্ন অ্যাকাউন্টে, যে আমার যদি ব্যয় হয়, খরচ হয়, তাহলে সেটা আমার এক্সপেন্স অ্যাকাউন্টে আমি ওই লেনদেনটা লিপিবদ্ধ করব। তারপর যদি আমার এটাতে আয় হয়, তাহলে আমি সেটাকে রেভিনিউ অ্যাকাউন্টে লিপিবদ্ধ করব। যদি আমার একটা অ্যাসেট অ্যাকুইজিশন হয় লেনদেনের ফলে, তাহলে অ্যাসেট বলতে আমরা কি বুঝি? অ্যাসেট বলতে আমাদের আছে কি, ক্যাশ, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল বলে এটাকে, অ্যাকাউন্টস রিসিভেবল। এটা হচ্ছে ধারে পণ্য বিক্রি করলে ওই যে যে দেনাদারটা ক্রিয়েট হয়, যার কাছে আপনি টাকা পাবেন, ওকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, মানে এখানে জাস্ট আমি একটু বললাম। ইনভেন্টরি হচ্ছে মজুত পণ্য, কোম্পানির মজুত পণ্য হচ্ছে তার একটা অ্যাসেট। ইকুইপমেন্ট হচ্ছে মেশিন টেশিন থাকে না কোম্পানিতে, এগুলো হচ্ছে অ্যাসেট। তো এই যে আমার ঘটনার ফলে যদি আমার অ্যাসেট ক্রিয়েশন হয়, তাহলে আমি এগুলো কি, এই যে দেখেন বিভিন্ন ভাগ ভাগ করা আছে, হ্যাঁ, এটাকে বলে ক্লাসিফিকেশন। মানে নেচার অনুযায়ী ট্রানজেকশন গুলোকে, হ্যাঁ, এই 5টা ভাগে, এটা একটু এক্সট্রা আসছে, এই 5টা ভাগে আমি যখন লেনদেনগুলোকে আমি ক্লাসিফাই করব, তখন তাকে বলা হবে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। সো এই যে কোনটা আহ, মানে কি, এটা আমাদের জানতে হবে যে এই এই যে লোন পেয়েবেল, এটা কি, এটা কি, আচ্ছা আমি আগে বলে নিই অ্যাসেট মানে কি। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, হ্যাঁ, সম্পদ মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত সম্পদ আছে, তার ইকুইপমেন্ট, ফার্নিচার, ক্যাশ টাকা, এগুলো সব হচ্ছে তার অ্যাসেট। আর লাইবিলিটি কোনগুলো? কোম্পানির কাছে যারা টাকা পাবে, কোম্পানি যাদের কাছে দায়বদ্ধ, বা কোম্পানির কাছে যারা টাকা পাবে, সেটা হচ্ছে লাইবিলিটি। আর ইনকাম বা রেভিনিউ, কোম্পানির আয় যেগুলো, যেমন ব্যাংক যদি লোন দেয়, সেটা তার একটা আয়। ঠিক আছে, যেমন পণ্য বিক্রি করলে আয়, সার্ভিস দিলে আয়, ইন্টারেস্ট ইনকাম আয়, ইন্টারেস্ট ইনকাম আয় হচ্ছে ব্যাংকের জন্য। এক্সপেন্স হচ্ছে দৈনন্দিন বিভিন্ন ধরনের এক্সপেন্স হয়, ভাড়া আছে, স্যালারি আছে, ইউটিলিটি বিল আছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আছে। সো এগুলো হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্টে যাবে। আর ইকুইটি হচ্ছে কি, মালিকের অংশ, ব্যবসায় মালিকের যে টাকাটা ইনভেস্ট করা থাকে, মালিক নিজের পকেট থেকে যেই টাকা ব্যবসায় ইনভেস্ট করছে, বা ব্যবসায় মালিকের ক্লেইম যেটা, সেটাকে বলা হয় ইকুইটি। ঠিক আছে, আচ্ছা ফারজানা আপা বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম যে এখানে তো আমরা তো ধরেন আমি যেমন ইংলিশ, আমি ইংলিশে মাস্টার্স করেছি, আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমি বাংলায় পরীক্ষাটা দিব। আপনারা একটা বাংলা নোটটা একটু দিলে না আমার জন্য বেসিক অ্যাকাউন্ট একটু ইজি হয়। এখানে তো আপনি ইংলিশ বাংলা থেকে কিন্তু বাংলা করে করে পড়াচ্ছেন। হ্যাঁ, বাংলা কিন্তু আপনি শুধু থিওরি গুলো থিওরিটা, অ্যান্সার করতে হ্যাঁ পারবেন। থিওরিটার কথাই আমি হ্যাঁ, বলছি, থিওরিটা। হ্যাঁ, থিওরিটা পাবেন, থিওরিটা বাংলায় পাবেন, আচ্ছা, আচ্ছা, না এখন আপনি যেহেতু থিওরিটা ইংলিশে বাংলায় পাবেন। করছেন, তো ওখান থেকে আবার ধরেন মানে এখন থেকে একটু পড়া শুরু না করলে থিওরিটা হয়তো বারে বারে কাজের মধ্যে পড়তে হবে, ওইটার জন্য আচ্ছা, আচ্ছা, বলছিলাম। না আমাদের বাংলা ইংলিশ দুইটাই আছে আমার কাছে। আচ্ছা, না হুম, আপনি আজকে ঠিক আছে। ইংলিশে নিয়েছেন তো এই জন্যই বললাম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। না আমাদের ক্লাস ইংলিশেই হবে, বাংলা নোট হ্যাঁ, যারা চায় তারা বাংলা হ্যাঁ, হ্যাঁ, নোটটা পড়বে। হ্যাঁ, বাট হ্যাঁ, একই জিনিস আর কি, সিমিলার। হ্যাঁ, ওটারই তো বাংলায় বাংলায় এটা করে, যেমন অ্যাসেট অ্যাকাউন্ট এটাই। আপনারা বলতে চাচ্ছেন, ওরকম লাইবিলিটি, তারপরে যে প্রথমে যেগুলা ছিল সেটা, ডেবিটটাকে হয়তো জি, বাংলা জি, লিখতে হবে, ক্রেডিটকে বাংলা লিখতে হবে, এভাবে করে। হ্যাঁ। এখন আমি ঠিক আছে। ক্লাসিফাইটা বুঝতে পেরেছেন আপনারা, ক্লাসিফিকেশন, 5টা ক্লাসিফিকেশন।
একটু মনে রাখেন যে অ্যাসেট, লাইবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স আর ওনার সিকিউরিটি। ভাইয়া একটা জিনিস, ঠিক আছে? ক্রেডিট জি। কার্ড বা ব্যাংক লোন এটা কি লায়াবিলিটিস বা কিভাবে লায়াবিলিটিস এটা? ক্রেডিট কার্ড, হ্যাঁ, ক্রেডিট কার্ড যদি আপনি খরচ করেন টাকা, সেটা আপনাকে পরিশোধ করতে হবে না? হ্যাঁ পরিশোধ করতে হবে। আচ্ছা, আমি বলি লাইবিলিটি, আমি আর একটু ইয়ে করে বলি, অ্যাসেট কোনগুলো, যে মানে আপনার যেগুলো সম্পদ আছে আর হচ্ছে আপনি কারো কাছে পাবেন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসেট। আপনি কারো কাছে পাবেন, এটা হচ্ছে আপনার অ্যাসেট। asset, কি পাবেন? টাকা পাবেন। টাকা পাবো, হ্যাঁ আর আপনার কাছে যদি কেউ পায়, সেটা হচ্ছে কি, লাইবিলিটি। লায়াবিলিটি আছে। তো ঠিক আছে, ক্রেডিট কার্ড যদি আপনি খরচ করেন, ব্যাংককে পরিশোধ করতে হবে না? পরিশোধ করতে হবে, হ্যাঁ এটা লোন এটা যদি আমার নেন, লায়াবিলিটি লোনের টাকা দিয়ে দিতে হবে না? দিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে সিম্পলি বুঝবেন, বাস্তবের সাথে তো মিল আছে এগুলো। আচ্ছা ভাই। ঠিক আছে? আর আপনি স্যালারি পাচ্ছেন, এটা আপনার জন্য ইনকাম না? আপনার জন্য ইনকাম, বলেন। স্যালারি পাচ্ছেন জি জি, ইনকাম। প্রতিষ্ঠান থেকে, তাহলে কোম্পানি যে আপনাকে স্যালারি দিচ্ছে, ওর জন্য কি ইনকাম না ব্যয়? ব্যয়, এক্সপেন্স। হ্যাঁ, এইভাবে। সো এই অঙ্ক যখন করবেন, তখন নিজেকে চিন্তা করতে হবে আপনি প্রতিষ্ঠান। ঠিক আছে? আপনি প্রতিষ্ঠান। ঠিক আছে? সো এই যে যেই লেনদেন গুলো ঘটছে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের লেনদেন। ওকে, যাক ভাইয়া, আমরা এখানে, রিটেইন জি, আর্নিংটা কি একটু যদি বলতেন? রিটেন আর্নিংস। রি- রিটেন আর্নিংস, এই যে আমাদের এখানে ব্যাংকে সে একটা ইয়ে দেখাইছিলাম না, ওইটাও দেখাতে পারে, একটু ভালো হইতো। আচ্ছা, দেখেন এখানে, উম, এই যে এখানে দেখা যাচ্ছে না তো, না? রিটেন সব জায়গাতে আছে, এই দেখেন রিটেন আর্নিংস দেখাচ্ছে, আচ্ছা, আছে। আচ্ছা। রিটেন আর্নিংস হচ্ছে কোম্পানির যে ইনকাম হয়, ওই ইনকাম পুরোটা ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদেরকে না দিয়ে কিছু টাকা ইনকাম ব্যবসায় রেখে দেয়। এটাকে বলে পুঞ্জীভূত ইনকাম। প্রতি বছর রাখতে 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 এই যে এই 3,000 কোটি টাকা হয়েছে, বুঝছেন? 353 কোটি টাকা হয়েছে। তো বিজনেসের, ব্যবসার যদি প্রফিট হয়, সেই প্রফিটটা কি করে? সেই প্রফিটটা শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার কথা ডিভিডেন্ড আকারে, বা ধর মালিক এটা নিয়ে যাওয়ার কথা নিজে খরচ করার জন্য। তো পুরোটা না নিয়ে সে কি করে, ওই টাকাটা আবার ব্যবসায় ইনভেস্ট করে রাখে, ব্যবসার মধ্যে রেখে দেয়, যে এই টাকাটা দিয়ে আমি পরবর্তীতে ব্যবসা মানে ও না উঠিয়ে সে ব্যবসায় এটা রেখে দিচ্ছে। এটাকে বলে রিটেইন আর্নিংস। রিটেইন মানে ধরে রাখা, ধরে রাখা আয়। ঠিক আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বুঝতে জি জি। স্যার, এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো, যে ব্যালেন্স শিট বা প্রফিট লস স্টেটমেন্ট, চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট, এই রিলেটেড যে সার্কুলার গুলো আছে বাংলাদেশ ব্যাংক থেকে, এই সার্কুলার গুলো আমরা কিভাবে পাবো? যেমন সার্কুলার ব্যালেন্স দরকার শিটে, নাই আমাদের। স্যার যেমন মানে আমাদের আমার এটা ছিল যে, যেমন ব্যালেন্স শিটে যেমন স্ট্যাচুয়ারি রিজার্ভ, রিটেন আর্নিংস, এগুলো আসলে কি পরিমাণ রাখতে হবে, এটার কোয়ান্টিটিটা কি, বা এটা কোন রেশিওতে রাখতে হবে, এগুলো একটু জানা দরকার। যে আমার প্রতি বছর রিটেন এগুলো আর্নিংস এ টোটাল যাচ্ছে, এখানে আমি টোটালে কতটুকু রাখতে পারবো, এই যে এগুলো মানে আমাদের হিসাবটা, এটা একটু জানাটা এগুলো দরকার। না, জি, এগুলো আমাদের অ্যাকাউন্টিং এর জন্য একদম প্রয়োজন নাই, বুঝছেন? এগুলো জি স্যার। আমাদের অ্যাকাউন্টিং এ আসবে না, আমাদের অ্যাকাউন্টিং এ এটা আসবে না, এগুলো লাগবে না আমাদের। এই এটা আমি রিলেটেড বোঝানোর কোনো জন্য সার্কুলার আপনাদের আছে বাংলাদেশ ব্যাংকের থেকে? সার্কুলার, সার্কুলার আছে, আছে যে সার্কুলার, কিন্তু আসলে রিটেন ব্যালেন্স আর্নিংস শিট বা, কত রাখবেন? জি, রিটেন আর্নিংস কত রাখবো আমরা, এই ব্যাপারে ব্যাংকের উপরে কোনো সার্কুলার নাই, কারণ রিটেন সেটা ব্যাংকের উপর ডিপেন্ড করে সে কত টাকা ইকুইটি রাখতে চায়। হ্যাঁ, না যেমন আচ্ছা, আমি ওইটা অন্য যতটুকু আর কি জিনিস। জানছিলাম, যেমন যে স্ট্যাচুয়ারি রিজার্ভ, পেড আপ ক্যাপিটাল যা থাকবে তার থেকে কোনো অংশে কম রাখা যাবে না, তার সমান বা তার থেকে অধিক পরিমাণে রাখতে হবে, এরকম আর কি আচ্ছা, একটা আমি এটা শুনছিলাম। এটা এগুলো আমাদের অ্যাকাউন্টিং এর পার্ট না। হ্যাঁ, এগুলো এগুলো আসলে
এমনি জেনারেল নলেজ, আমরা এগুলো ওইটা কোত্থেকে ওইখানে পাবো? না যাই। এগুলো আপনি বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যান পাবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি এই যে ওনার সিকিউরিটিটা একটু বুঝতে চাচ্ছিলাম, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওনার হুম, সিকিউরিটি কি আসলে? যেমন আমরা তো জানি যে ওনার সিকিউরিটি মানে হচ্ছে যে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যেটা হয় সেটা ওনার সিকিউরিটি ইকুইটি। তো সেই ক্ষেত্রে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসা মালিকের ওনার সিকিউরিটিটা এখানে অ্যাসেট এবং লায়াবিলিটিকে মানে যুক্ত করে কিভাবে এক্সাম্পলটা দেওয়া যায় রিয়েল লাইফে? আচ্ছা, ওনার্স ইকুইটি, হ্যাঁ, মূলত দেখেন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটা ইকুয়েশন আছে, হ্যাঁ, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনি একটা ব্যবসা শুরু করবেন, হ্যাঁ, একটা ব্যবসা শুরু করতে গেলে আপনার কি কি লাগবে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লাগবে, ধরুন 100 কোটি টাকা। আপনার মেশিনারিজ লাগবে 200 কোটি টাকা। আপনার ইনভেন্টরি লাগবে ধরেন 300 কোটি টাকা। হ্যাঁ, আপনার ফার্নিচার, তারপরে ক্যাশ টাকা, এগুলো মিলিয়ে ধরেন আপনার সব মিলিয়ে আপনার কত, 3, 4, 5, 6, 7, 8, 10, ধরেন আপনার 1000 কোটি টাকা লাগবে। ঠিক আছে, 1000 কোটি টাকা এই টোটাল, এটাকে বলা হয় অ্যাসেট, হ্যাঁ। যেগুলা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো লাগবে আপনি এস্টিমেশন করেছেন, ধরেন এটা হচ্ছে টোটাল অ্যাসেট। সো আমি এস্টিমেশন করলাম যে আমার 1000 কোটি টাকা লাগবে ব্যবসা করার জন্য। এখন আমি এই টাকাটা কোথায় পাবো? প্রথমত আমি দেখবো আমার নিজের পকেটে কত আছে। আমি যদি দেখি আমার পকেটে আছে 600 কোটি টাকা, এটা আমি ব্যবসায় দিলাম। বাকি 400 কোটি টাকা কোত্থেকে আসবে তাহলে? বাইরে থেকে ঋণ লোন নিয়ে নিতে করতে হবে। হবে। হ্যাঁ। লোন নিয়ে করতে এটা হবে। হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল পার্টি দিছে, তাই না? এক্সটার্নাল পার্টি দিছে। তাহলে একটা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেটের মধ্যে মালিকের যে ক্লেম থাকে ওইটাকে বলা হয় ওনার সিকিউরিটি, হুম, হুম, হুম। আর এক্সটার্নাল পার্টির যেই ক্লেম থাকে ওটাকে বলা হয় ডেট। ঠিক আছে, ডেট বা লাইবিলিটি। Liability। বোঝা গেছে? তাহলে হ্যাঁ, টোটাল অ্যাসেট থেকে 1000 কোটি টাকা দেখুন, এই 400 কোটি টাকা বাদ দেন, তাহলে ইকুইটি বের হয়ে যাবে না? মানে চমৎকার, চমৎকার। ঠিক আছে, খুব সুন্দর একটা এক্সাম্পল ছিল। হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের, এইভাবে আশা করি বুঝতে পেরেছেন। একদম ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। শোনেন, আপনি যদি অ্যাকাউন্টিং না বুঝেন আপনি ফাইন্যান্স বুঝবেন না, আপনি অন্য অনেক কিছুই বুঝবেন না। অ্যাকাউন্টিং ছাড়া কেউ ফাইন্যান্স বুঝতে পারবে না। সামারাইজিং, এই যে অ্যাকাউন্টিং, এই যে ক্লাসিফিকেশন যে আমরা করলাম বিভিন্ন ভাবে, আমরা যেটা বললাম অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, এরপরে এগুলোকে আমি ওই যে বললাম না, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো আমরা। এই সামারি করার পরে এগুলো দিয়ে আমরা ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। কেন তৈরি করব? এখানে আমরা আয় ব্যয় বের করব, সম্পদ দায়, ইকুইটি বের করব। তারপরে এটাকে রিপোর্টিং করব। রিপোর্টিং মানে হচ্ছে বিভিন্ন যারা এটা ইউজার, ম্যানেজমেন্টকে আমরা এটা, ম্যানেজমেন্ট আছে, অডিটর আছে, বাংলাদেশ ব্যাংক আছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আছে, জেনারেল পাবলিক আছে, সবার কাছে এটা শেয়ার করে দিব। তারা দেখুক আমাদের আমাদের আর্থিক চিত্র। তারপর অ্যানালাইজিং, যেটা অ্যানালাইজিং হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনি অ্যানালাইসিস করেন, যে দেখি আমি এই যে ব্যাংক যে প্রফিট টফিট করলো বা আয় ব্যয় দেখাইছে, এগুলোকে আমি অ্যানালাইসিস করে দেখি যে তার মধ্যে মানে মানে অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওগুলো অ্যানালাইসিস আমি দেখবো যে কোম্পানির উইকনেস কোথায় আছে, কোম্পানির স্ট্রেংথ কোথায় আছে, এগুলো অ্যানালাইসিস করা। সো এই পুরো বিষয়টাই হচ্ছে অ্যাকাউন্টিং এর পার্ট। অ্যানালাইসিস করা হয় মূলত রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে। এই অঙ্ক আমাদের এখানে থাকবে। ঠিক আছে, সো এইটা পুরোটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ বলতে পারেন, পারপাস বলতে পারেন, হ্যাঁ, আসপেক্ট বলতে পারেন। রেকর্ডিং থেকে শুরু করে অ্যানালাইসিস পর্যন্ত পুরোটা হচ্ছে অ্যাকাউন্টিং এর।
মানে এই পার্টে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? এখানে বেশি সময় খায়, মানে অ্যাকাউন্টিংটা আপনাদের মাথায় একেবারে শুরুতেই ঢোকানোটাই একটা চ্যালেঞ্জিং আর কি। কোনো কনফিউশন আছে? না কোনো ভাই, কনফিউশন আছে? না না ওকে, confusion। সো এই যে এখানে সাইকেলটাও দেখে নিন। এখানে এই যে রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, রিপোর্টিং, অ্যানালাইজিং, ঠিক আছে, একবারে সহজেই এখানে দেখতে পাবেন। ইম্পর্টেন্স অ্যানালাইজিংটা একটু অফ বোঝাবেন স্যার? অ্যানালাইজিং হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের ব্যাংকে শেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়ে গেল না? এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো আপনি দেখবেন প্রফিট এত, ইয়ে তো। এখন কোন, এখন আমি যদি চাই যে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব, আমি দেখবো তার তার আয় কত পার্সেন্ট করছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে যে কত পার্সেন্ট আয় করছে, তার না না, রিটার্ন, থাকে না। হ্যাঁ, তার রিটার্ন অন ইকুইটি কত, হ্যাঁ, ইপিএস কত, ইপিএস আর্নিং পার শেয়ার কত, তাই না? তারপর হচ্ছে তার হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, তারপরে তার ডেট ইকুইটি কত, তার ব্যবসা প্রতিষ্ঠানে বাইরের ঋণ কত পার্সেন্ট, আর মালিকের নিজের ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট। এগুলো তো ব্যালেন্স শিটের মধ্যে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে না। এগুলো আপনাকে অ্যানালাইসিস করে থাকবে বের না। করতে হ্যাঁ, হবে, ঠিক আছে? কোম্পানি আগের আগের জি, চাইতে এখন কি বেটার করছে, বেটার পজিশনে আসছে, নাকি আরো ওর্স পজিশনে আসছে? তারপরে তার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কত, ঠিক আছে? এগুলো তো আমাকে বের করতে হবে, ক্যাপিটাল ক্যালকুলেশন অ্যাডিকুয়েসি করে। রেশিও। আচ্ছা, ওকে, সো এই থ্যাংক ইউ। বিষয়টা, এই বিষয়গুলো আমার অ্যানালাইসিস করে বের করতে হবে। এবং ব্যাংকগুলো জি, কি করে, যখন একটা ব্যাংকে একজন কাস্টমার অ্যাপ্লাই করে লোনের, তখন ব্যাংকগুলো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে ডিসিশন নেয় কিভাবে, এগুলো অ্যানালাইসিস করে, রেশিও অ্যানালাইসিস করে, ঠিক আছে? অ্যানালাইসিস করে তারপরে তারা ডিসিশন নেয়, ঠিক আছে? সব ক্ষেত্রে তো হয় না। হ্যাঁ, সব ক্ষেত্রে তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা লোন দেওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা 100% দেখে দিতে চাই তো লোন দিতেই পারবে না। না ওইভাবে করলে তো আসলে রিস্ক নিয়ে তো ব্যবসা করতে হয়। আপনি যদি চান যে আমি মানে রিস্ক না নিয়ে ব্যবসা করব, তখন তো আপনি রিস্ক মানে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? হুম, ওইটা হচ্ছে রিস্ক, যেটা আপনি জি, ডেভিয়েশন করতেছেন, দ্যাট ইজ রিস্ক, ঠিক আছে? জি, তারপর অ্যাডভার্স অ্যাডভার্স প্যারামিটার আসছে, তারপরও আপনি ওটাকে মিটিগেশন করে আপনি লোন দিবেন, ঠিক? আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি? ব্যাংক অ্যান্ড এনবিএফআই, অনেকগুলো আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে 1991 সালে ব্যাংক কোম্পানি আইন দ্বারা চলে। আর নন ব্যাংকের মধ্যে শুধু অনেকগুলো আছে, এর মধ্যে কিছু আছে এনবিএফ, মানে এই ফাইন্যান্স কোম্পানি আছে কিছু, লিজিং কোম্পানি বলি আমরা যাদেরকে। তারপরে আছে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, মাইক্রো ক্রেডিট আছে, তাই না, যেগুলো এনজিও টাইপের, মাইক্রো ক্রেডিট আছে। ওকে, হাউজিং কোম্পানি আছে। তো এদের জন্য এই অ্যাকাউন্টিংটা কেন গুরুত্বপূর্ণ? এদের জন্য অ্যাকাউন্টিংটা কেন এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো এই কারণে, কারণ আমার এখানে লোনের জন্য আসছে, আমি যদি অ্যাকাউন্টিংই না জানি, তাহলে ওকে যে আমি লোন দিব, ওর ক্রেডিট ওর্দিনেস আমি কিভাবে যাচাই করব? তাই না? একটা প্রতিষ্ঠান আসছে লোন নিতে, এনজিও আসছে, গার্মেন্টস আসছে, তো ওর আসলে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে গেলে আমাকে তো আগে অ্যাকাউন্টিং শিখতে হবে, তাই না? আমি যদি না পারি তাহলে আমি অ্যানালাইসিস কেমনে করব? সো এটা কেন ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট এই এনবিএফআই বা ব্যাংকের জন্য। কারণ ব্যাংকগুলো কি করে, তাদের টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে। ইম্পোর্টেন্সটা হয় তখন মেইনটেইন অ্যাকুরেট ফাইন্যান্সিয়াল রেকর্ড, ঠিক আছে? আচ্ছা, ব্যাংকের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, ব্যাংকগুলোকে কিন্তু বলা হয়েছে যে তারা রেগুলারলি কি করবে, যে মানে ম্যান্ডেট করে দিছে যে 4 বার, মিনিমাম 4 বার তাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে।
ঠিক আছে। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এইটা তাদের খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে তারা ট্রু জিনিসটা, ডিপোজিট কত, উইথড্র কত, লোন দিছে কত, ইনভেস্টমেন্ট কত, এই জিনিসগুলো কিন্তু তাদের কারেক্ট রেকর্ডের জন্য কিন্তু অ্যাকাউন্টিংটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি ডিপোজিট কি অ্যাসেটে দিবেন নাকি ডিপোজিট লাইবিলিটিতে দিবেন? আচ্ছা বলেন তো, ডিপোজিট কি অ্যাসেট না লাইবিলিটি? লায়াবিলিটি। liability. লাইবিলিটি, ব্যাংকের জন্য লাইবিলিটি। হ্যাঁ, ব্যাংকের জন্য লাইবিলিটি, কারণ ব্যাংকে ওটা কি ফেরত দিতে হবে পরে। আর লোন, অ্যাসেট। লোনের অ্যাডভান্স অ্যাসেট। এই তো সুন্দর পারতেছেন আপনারা। সো এগুলো জানার জন্য, এগুলো সঠিকভাবে রেকর্ড করার জন্য বা লিপিবদ্ধ করার জন্য আপনাকে অ্যাকাউন্টিং জানতে হবে, নাহলে আপনি এগুলো কোথায়, বা হিসাবের খাতায় তো তৈরি করতে পারবেন না। তারপরে হেলস ইন ফিনান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো দিয়ে আপনি যে ওই যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তৈরি করবেন, হ্যাঁ, এইটা জানার জন্য অ্যাকাউন্টিং তো মাস্ট। কারণ কোন পলিসিতে, কোন নীতি অনুযায়ী আমি এগুলোকে হিসাবের খাতায় কোথায় মানে লিখবো, এইটা কিন্তু আমার অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল, আমাকে জানতে হবে। এনশিওর কমপ্লায়েন্স উইথ ল অ্যান্ড রেগুলেশন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক বলেছে যে গাইডলাইন আছে, এই গাইডলাইন গুলো ফলো করতে হবে। আইএফআরএস আছে, গ্যাপ আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। মানে আপনি দেখবেন যে আমাদের দেশে যতগুলো ব্যাংক বা বিশ্বের যতগুলো ব্যাংক, এই যে তাদের হিসাবগুলো, এই যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে তৈরি করে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছে, সবই কিন্তু একই রকম। মানে কেউ কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি করতেছে না, মানে সবাইকে একই প্রিন্সিপাল ফলো করে তৈরি করতে হবে। কারণ আপনি ব্যাংক এসে একভাবে করতেছে, ইবিএল একভাবে করতেছে, তাহলে আপনি কিন্তু একটা কোম্পানির সাথে একটা কোম্পানির তুলনা করতে পারবেন না যে কোনটা ভালো। সো এটা বাংলাদেশ ব্যাংক করে দিচ্ছে যে ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করতে হবে। মানে একটা স্ট্যান্ডার্ড থাকবে, এই সবাইকে মানে ওই স্ট্যান্ডার্ড ফলো করে এই রেকর্ডিং বা অ্যাকাউন্টিং এর এই কাজগুলো করতে হবে, যাতে করে সবাই একই প্ল্যাটফর্মে যদি তৈরি করে তাহলে এটা মানে তুলনা করতে সুবিধা। ঠিক আছে। তারপর যে ক্রেডিট অ্যাপ্রেজাল, আপনার এখানে লোনের অ্যাপ্লাই করছে কোনো গ্রাহক, একটা গার্মেন্টস বা একটা এনজিও, তার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের জন্য আপনার জানতে হবে অ্যাকাউন্টিং। তারপরে ফ্রড ডিটেকশন, অ্যাকাউন্টিং এর অন্যতম একটা হচ্ছে যে এখানে চুরি জালিয়াতি হচ্ছে কিনা। এই যে দেখেন, আপনি ক্যাশ মিলাইতে হয়, তাই না, ক্যাশের সাথে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। ঠিক আছে। তো এই জিনিসগুলো এখন করা হচ্ছে, যদিও এখন বেশিরভাগই করা, সবই করা হচ্ছে কি সিস্টেমে করা হচ্ছে, এখন তার হাতে কলমে করা হয় না, এগুলো সব সফটওয়্যারে নিয়ে আসছে। তো এর ফলে কি, কোনো একটা, তখন আপনি বুঝতে পারবেন না এখানে কোন একটা জালিয়াতি হয়েছে, তখন আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। পারফরমেন্স ইভ্যালুয়েশন, ব্যাংকের বছর শেষে কি পরিমাণ প্রফিট হয়েছে, কি পরিমাণ আয় ব্যয় হয়েছে, এটা জানা যায়। পাবলিক ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, ঠিক আছে, জনগণের আস্থা অর্জন করার জন্য অ্যাকাউন্টিংটা, অ্যাকাউন্টিং এর ট্রু ইনফরমেশনটা প্রোভাইড করা গুরুত্ব অপরিসীম। ডিসিশন মেকিং এ হেল্প করবে এটা, কারণ আমরা যদি ভালো মতো মানে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে না পারি কোনো প্রতিষ্ঠানের, তখন কিন্তু লেন্ডিং ডিসিশন আমি নিতে পারবো না। ঠিক আছে, ভুল কাস্টমারের কাছে লোন চলে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। হু আর দ্য ইউজার্স অ্যান্ড হোয়াট আর দ্য ইউজেস অফ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং এর এই যে তথ্য, ওই যে আমি বললাম যে প্রথমে ব্যাংকে শেয়ার দিয়ে দেখাইছি আপনাদের, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখাইছি, এটা কারা ইউজ করে? প্রথমত ব্যাংকের ইন্টারনাল ইউজার কারা? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট তো এটা দেখবে যে আমার আয় কত, ব্যয় কত, আমার ক্যাশ ফ্লোর অবস্থা কি, কারণ তাদেরকে তো প্রতিনিয়ত ডিসিশন নিতে হবে, তাই না, যে আমি সামনে কিভাবে ব্যবসা করব, বেশি রিস্ক নিয়ে ব্যবসা করতে পারি নাকি কম রিস্ক নিয়ে ব্যবসা করব নাকি একবার রিস্ক নিবই না। তো এর জন্য কিন্তু ম্যানেজমেন্টের কিন্তু
এই অ্যাকাউন্টিং এর ইনফরমেশনটা প্রয়োজন তার। লাস্ট ইয়ারে তার মানে এই মানে কোথায় তার প্রফিট বেশি হয়েছিল, কোথায় তার এনপিএল বেশি ছিল, এই বিষয়গুলো তার কিন্তু জানা দরকার। এমপ্লয়িজ এমপ্লয়ি যারা আমরা আছি তারাও অর্গানাইজেশনের ইনফরমেশন ইউজ করি, কারণ আপনার জব সিকিউরিটির দরকার আছে। কারণ আপনার ব্যাংকের যদি অবস্থা খারাপ থাকে তাহলে আপনি চাইবেন তাড়াতাড়ি এখান থেকে বেরোতে। ওনার যারা যারা হচ্ছে প্রতিষ্ঠানের ওনার, হ্যাঁ, তারা তাদের দেখতে হবে যে কোন সেক্টরে সে মানে পারফরমেন্স খারাপ হচ্ছে, কোন সেক্টরে পারফরমেন্স ভালো হচ্ছে, সে অনুযায়ী সে সামনে আরো এক্সপানশন করবে নাকি আরো ইনভেস্টমেন্ট রিডিউস করবে, এটার জন্য তার জানা দরকার আছে। ওনার হচ্ছে মালিক, আর ম্যানেজমেন্ট হচ্ছে যারা আর কি প্রতিষ্ঠান পরিচালনা করে। ম্যানেজমেন্ট হচ্ছে এমপ্লয়ি, আর ওনার হচ্ছে মালিক। এক্সটার্নাল ইউজার যারা, এই যে আমরা যারা বাইরের লোকজন আছি তারা ইউজ করি। ইনভেস্টর যারা ব্যাংকের শেয়ার, বন্ড, সিকিউরিটি যেগুলো যারা কিনে রাখছে, ঠিক আছে। ডিপোজিট হোল্ডার যারা, তারা তো জানতে চাইবে, তাই না? পজিশন অবস্থায় ভালো থাকে ও তো তাড়াতাড়ি যে ডিপোজিট উঠাবে, কিন্তু ও যদি খোঁজ খবর না নেয় কোম্পানির, তাহলে তো মানে ওর জন্য সমস্যা। ক্রেডিটর প্রতিষ্ঠানকে যারা, শুধু ব্যাংক দিক দিয়ে তো চিন্তা করবেন না, আরো অন্য বিশ্বের সব অর্গানাইজেশন দিয়ে চিন্তা করবেন। ক্রেডিটর যারা, তারা মানে ঋণদাতা। ঋণদাতারা আহ, আপনাকে লোন দেওয়ার জন্য আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো সে নিবে, নিয়ে সে অ্যানালাইসিস করবে, যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে লোন দিবে, নাহলে দিবে না। গভর্নমেন্ট এজেন্সি, সরকারি যে ট্যাক্স ট্যাক্স ল, লেবার ল, হ্যাঁ, আদার রেগুলেটরি বডি, এগুলো এই অ্যাকাউন্টিংটা ইউজ করে থাকে, ট্যাক্স ক্যালকুলেশন করে। কাস্টমাররা ইউজ করে, ঠিক আছে। কাস্টমার যারা আছে তারা তারা এই অ্যাকাউন্টিং এর তথ্য হিসাব করে। সাপ্লায়ার যারা কোম্পানিকে বিভিন্ন ধরনের সাপ্লাই প্রদান করে থাকে, বিভিন্ন ধরনের আপনার কি হতে পারে, এটা আপনার কাগজ কলম পেন্সিল, তারপর হতে পারে আইসিটি সাপ্লাই, হতে পারে ফার্নিচার সাপ্লাই, হতে পারে। কম্পিটিটর কম্পিটিটররা ইউজ করবে, কারণ কম্পিটিটর দেখবে আপনি যদি ব্যাকফুটে থাকেন ওর ডিসিশনটা কিন্তু অন্যরকম হবে, ঠিক আছে। সো কম্পিউটাররাও কিন্তু ইউজ করে। সো ইন্টারনাল ইউজারও আছে, এক্সটার্নাল ইউজারও আছে। এগুলো আসে, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ, এগুলো খুব ভালো মতো পড়ে নিই, এগুলোই আসে পরীক্ষায়। প্রথম 40 নাম্বার ওইখানে একটা ভালো নাম্বার উঠাবেন। আচ্ছা, শেষ আমরা একটা জিনিস নিয়ে ডিসকাশন করে শেষ করে দিচ্ছি। হোয়াট আর টু মেইন মেথড অফ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং এর দুইটা মেথড, ঠিক আছে। মানে দুইটা মেথড হচ্ছে এরকম, একটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে এক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। হিসাবের খাতায় আমি বলছিলাম যে হিসাবের খাতায় প্রথমে অ্যাকাউন্টিং এর প্রথম ধাপ হচ্ছে আর্থিক লেনদেনগুলো হিসাবের খাতায় লিপিবদ্ধ করা। তো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে, এক একজনে এক একটা আর কি মেনটেন করে। যেমন ক্যাশ বেসিসে যারা অ্যাকাউন্টিংটা মেনটেন করে, তারা শুধুমাত্র যখন কোনো লেনদেন ক্যাশে হয় সেইটা লিপিবদ্ধ করে। যদি কোনো জিনিস বাকিতে হয় বা ভাড়া, সেটা তারা হিসাবের খাতায় আনে না। তার মানে ক্যাশ লেনদেন, 100% ক্যাশ লেনদেন গুলোই এই ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এ আসবে। সাধারণত ছোট ছোট প্রতিষ্ঠান, প্রোপ্রাইটারশিপ প্রতিষ্ঠানগুলো, তারা এই হিসাবগুলো করে থাকে। মানে আপনি কোনো জিনিস একটা একটা বিক্রি করলেন, হ্যাঁ, বিক্রি করলেন, ধারে বিক্রি করলেন, সে করবে কি, এটা হিসাবের খাতায় আয় হিসাবে ধরবে না। মানে আয় হিসাবে ধরবে না, যে যখন টাকা পাবো তখন আমি এটাকে আয় হিসাবে ধরবো। ওকে। সো এই ধরনের ইয়া হচ্ছে ক্যাশ বেসিস, যখন নগদ টাকা সংগঠিত হবে তখনই আম, এটাকে আয় হিসাবে ধরবে। যখন মানে অ্যাকচুয়ালি ক্যাশ টাকা লেনদেনটা হবে, তখন এটাকে আপনার কনসিডার করবে। আর এক্রুয়াল বেসিসে কি বলছে, যে ক্যাশ এবং বাকি
বা ধারে সব ধরনের লেনদেনই এই অ্যাকাউন্টিং এ লিপিবদ্ধ করা হয় বা এটাকে কনসিডার করা হয়। একটা পণ্য বিক্রি করা হয়েছে 10,000 টাকার ধারে, এটা কিন্তু ক্যাশ বেসিস যারা অ্যাকাউন্টিং করে তারা এটা নিয়ে আসবে না, মানে কনসিডার করবে না। কিন্তু এক্রুয়াল বেসিস, এক্রুয়াল মানে হচ্ছে ধারে, এক্রুয়াল মানে ধারে। আমি সামনের ক্লাসে এই যে অ্যাকাউন্টিং এর বিভিন্ন টার্মস, মানে অ্যাকাউন্টিং এর যে টার্মস গুলো ইউজ হয় এটা নিয়ে একটু ডিসকাশন করব, তাতে করে এই টার্মস গুলো জানা থাকলে আপনার পক্ষে সুবিধা হবে আরো। এক্রুয়াল মানে ধারে, মনে রাখবেন, এক্রুয়াল মানে ধারে। সো একটা হচ্ছে নগদ, নগদ বেসিসে, একটা হচ্ছে ধারের বেসিসে, দুই ভাবে অ্যাকাউন্টিংটা মেনটেন করা হয়। বুঝছেন বিষয়টা? সাধারণত বড় বড় প্রতিষ্ঠান ইনক্লুডিং ব্যাংক, তারা এই এক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিংটা মেনটেন করে থাকে এবং এইটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কম্প্রিহেন্সিভ একটা পদ্ধতি। কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছেন নাকি? স্যার, শীট গুলো যদি আগে থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। এই সপ্তাহে পেয়ে যাবেন শীট, হ্যাঁ, জি স্যার। এই সপ্তাহে আর পেয়ে স্যার, যাবেন। ম্যাথের জন্য যদি আলাদা কোনো একটা শীট আচ্ছা, দিতেন যে ওই শীটের মধ্যে শুধুমাত্র ম্যাথ থাকবে, বিভিন্ন ধরনের ম্যাথ, যেমন এইবার পরীক্ষায় যে ম্যাথ গুলো আসছে, কি কি মানে কোন সিস্টেমে ম্যাথ গুলো আসতে পারে, এই ধরনের যদি একটা লেকচার শীট থাকে তাহলে স্যার একটু ভালো হইতো। কারণ যেহেতু আমাদের এখন তো শীটগুলো কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে দিছে এবং কেস স্টাডি আছে, তো আগে তো এগুলো আর আমাদের কি ছিল শীটগুলো না। আমাদের শীটগুলো এইভাবেই করা আছে, হ্যাঁ, জি স্যার। আপনাদেরকে দেখাই। শীটগুলো আমাদের এইভাবেই করা আছে। এই যে দেখেন, এই যে ম্যাথ শীট 1, ম্যাথ শীট 2, ম্যাথ শীট 3, আমরা থিওরিটাকে আলাদা করে নিয়ে আসছি, হ্যাঁ। জি এখানে স্যার। ম্যাথের শীট কিন্তু আলাদা আছে, হ্যাঁ, এই যে ম্যাথের শীট, ওকে, মানে দেখতে ম্যাথ পাচ্ছেন? গুলো যদি শীট গুলো যদি আগে থেকে পেয়ে যেতাম আমাদের আর কি প্র্যাকটিস করার জন্য একটু ভালো হইতো। কারণ কোন ম্যাথ ম্যাথ করব, না শিখে কিভাবে ম্যাথ করবো তা তো আমরা আর কি জানি না। আমার যে শীট আছে এই শীটের বাইরে আপনাকে একটা ম্যাথও করতে হবে না, মানে আপনি অনলি জি শীট স্যার, গুলো ফলো সেটাই। করবেন। মানে দেখা গেল যে যদি ম্যাথ গুলো আমরা যদি না করি, দেখা গেল যে আপনি একটা ম্যাথ নিলেন, একটা ম্যাথ দিয়ে দেখা গেল যে একটা ক্লাস শেষ হয়ে গেল, এতে স্যার আমাদেরই ক্ষতি হলো। আর যদি আমরা যদি ম্যাথ গুলো আগে থেকে বাসায় ট্রাই করতে থাকি, তাহলে দেখা গেল যে আমরা কোন কোন জায়গায় যে আমরা ঠেকতেছি, আটকাইতেছি, সেগুলো যদি আমরা সলভ করে নিতে পারি তাহলে আমাদের জন্য কি ভালো হইতো। আমরা ওইভাবে দিয়ে থাকি, আগে শীট দিয়ে থাকি এবং আমরা আপনাদেরকে শিখাই দিব, আপনার বাসায় প্র্যাকটিস করবেন, কারণ জি জি সব স্যার, তো এটাই। আমাকে করে দেওয়া সম্ভব না। জি এবং জি স্যার, আমি আমার, সেটাই বলতেছি যে 1 ঘন্টা ক্লাসের মধ্যে তো হ্যাঁ, সম্পূর্ণ কমপ্লিট করা পসিবল না। এই আমরা দেখেন বাসায় আমাদের করবো, শীটগুলো এভাবে, যেখানে আমরা হ্যাঁ। আটকাবো সেখানে আপনাদেরকে কোশ্চেন করবো, দেন আমরা এগুলো সলভ করে ফেলবো। হুম, ম্যাথ তো আগে শিখবেন, তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। দেখেন এখানে এই যে আমরা ম্যাথে যে এই ম্যাথ গুলো আমরা করাবো, ঠিক আছে? আমাদের শীট গুলো এভাবে আলাদা করা। বাট ম্যাথ না শিখলে তো আপনি করতে পারবেন, আগে ম্যাথ শিখতে হবে, হ্যাঁ, তারপর আপনি কি করবেন। এই যে এইভাবে আমাদের ম্যাথ গুলো যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস দেয়া আছে এবং অ্যান্সার সহ এগুলো, এর বাইরে কোনো ম্যাথ আসবে না, জি স্যার। এর বাইরে একটা ম্যাথ আসবে না। এরকম 5-6টা শীট হবে ম্যাথের, ওকে। তো অনেকগুলো প্র্যাকটিস দেয়া আছে, এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, অচিরেই দিয়ে দিব, ঠিক আছে? শোন ভাইয়া, জি জি। জি জি, এর বাইরে আর কোনো হ্যাঁ ম্যাথ ভাইয়া আসবে বলেন। না, এগুলো করলে আমরা সব কমন পাবো হ্যাঁ, এগুলো করলেই কমন পাবেন। ইনশাআল্লাহ। এরকম 4-5টা শীট আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, আল্লাহ হাফেজ। খালি ভ্যালুটা চেঞ্জ করে দিবে আর কি। সাদিক। শোনেন, আমি যে শীট দিচ্ছি আপনাকে অন্য আর কিছু চিন্তা করা লাগবে না, ঠিক আছে? যথেষ্ট, মানে কি লাগবে না না লাগবে এটা আমি জানি এবং আমি ওটা প্ল্যান করে দিচ্ছি আপনাদের, ঠিক আচ্ছা, আছে? সো আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? আমাদের এক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিস এই দুইটি আমরা শেষ করে দিয়েছি। আশা করি পরের ক্লাসগুলোতে আরেকটু মানে অ্যাডভান্স আগাইতে পারবো, যেহেতু একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করেছি, তো যেখানে একটু সময়টা একটু বেশি লাগছে, ঠিক সুমন আছে? ভাইয়া, তো জি, বলেন, হ্যাঁ বলেন। আসলে
অ্যাকাউন্টিংটা মূলত আমাদের ব্যাংকিং লাইফে ওইভাবে আসলে আমরা প্র্যাকটিক্যালি করতেছি না, বাট এখানে যে অনেকগুলো টার্ম আছে হয়তো ওগুলোর নাম শুনছি, প্র্যাকটিক্যালি আমরা করতেছি না। টার্ম গুলা যদি আগে পরিচিত হতে পারে তাহলে বিষয়টা আরো ইজি হতো আর কি। টার্মগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা যখন ইয়ে করাবো, এই যে অঙ্ক করার আগে আমরা টার্মস গুলো আগে ইয়ে করে দিব, হ্যাঁ, জি জি অঙ্ক করার আগে। এবং এটা আমাদের শিটে আছে, এটা ফার্স্ট আমরা চ্যাপ্টার তো ওইভাবে টার্মস পরিচিতি, গুলো। অ্যাকাউন্টিং নিয়ে পরিচিতি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? আপনারা কি বুঝতে পারছেন মানে আজকের এই ক্লাস থেকে কি বেনিফিট পাইছেন? জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। প্রথম ক্লাস এখনো পর্যন্ত পেয়েছি। যতটুকু দেয়া হচ্ছে ততটুকু পাইলেই হবে। সো আমি এই অ্যাকাউন্টিংটা আমাদের অনেকগুলো ক্লাস হয়, মানে সবচেয়ে বেশি ক্লাস হয় অ্যাকাউন্টিং এ। আমরা খুবই আস্তে আস্তে আগাই, কারণ এখানে অনেক বেশিরভাগই থাকে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য একটু ধীরে ধীরে যেতে হয়। আমি ঠিক বাংলার। আছে, আচ্ছা, বাংলা তো থিওরিটাই দিতে পারবেন খালি, কিন্তু অঙ্ক ইংলিশে দিতে হবে, হ্যাঁ। না, আমি তা বলি নাই, আমি বলছি যে আমি বাংলা থেকে পাশ করেছি, অতএব আমি কিছুই বুঝি না। ও আচ্ছা আচ্ছা, মানে বাংলা মিডিয়ামে পড়ে, ও বাংলা সাবজেক্ট থেকে, আচ্ছা বুঝছি, হ্যাঁ। হ্যাঁ, বাংলা, সমস্যা হ্যাঁ। নাই, সমস্যা নাই, যতটুকু ক্লাস হয়েছে এইটা কি বুঝছেন? হুম। হুম এখানে যারা হ্যাঁ, এটা অ্যাকাউন্টিং বুঝেছি। আগে আগে, হ্যাঁ, অ্যাকাউন্টিং যারা এটুকু আগেও বুঝেছি। করছে তারাই যে খুব বেশি ভালো বুঝে যাবে তা না, পড়াশোনা করছে আরো 10-15 বছর আগে। হ্যাঁ শুন ভাইয়া, ঠিক। হ্যাঁ, আমি এবার জি, অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছিলাম, 55 আনসার করেছি। পাস করবো কিনা জানি না। দেখেন 55 করলেও হয়তো পাস আসতে পারে। থিওরি ভাইয়া, তো পারার কথা, ক্লাস থিওরি তো রেকর্ড সোজা আসছিল। ক্লাস রেকর্ডের শিট কি আজকে পাবো? হ্যাঁ, পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন, আজকে না দিলেও কালকে পেয়ে যাবেন। ভাইয়া, একটু গ্রুপে একটু লিংকটা দিয়ে দিন আমাদের, বা ওকে, পার্সোনালি ঠিক যদি আছে দেন। ভাই, সবাই ভালো থাকেন, শোন ভাই, দোয়া রেকর্ডেড করেন ক্লাসটা যে দিয়ে দেন, আসসালাম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শিওর, জি, ওকে, ধন্যবাদ সবাইকে। জি।